গত সরকারের আমলে সব থেকে অত্যাচারিত হয়েছে, এটা খুবই আশ্চর্যের বিষয়, মেজরিটি পপুলেশন মানে মুসলমানরা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে গত সরকারের আমলে। কারণ সরকার একটা ইসলামোফোবিক ন্যারেটিভ তৈরি করে তারা রাষ্ট্র চালিয়েছে, এবং যে কারণে আমি অনেককে জানি, আমার বন্ধুর ছেলেরা, দু একজনের কাহিনী আমি জানি। আমার এক বন্ধুর ছেলে, সে খুব নামাজি, নামাজি মানে এরকম নামাজি যে সে মসজিদে গিয়ে নামাজ পড়তো, সে ফজরের নামাজের সময় মসজিদে যেত। তো এই যে ফজরের নামাজের সময় যে সমস্ত ইয়াং ছেলেরা মসজিদে যেত, তাদের পিছনে পুলিশের গোয়েন্দারা লেগে যেত, তাদেরকে ইসলামিস্ট হিসেবে দেখা হতো যে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। তার মানে ধর্ম পালনের মধ্যে একটা সমস্যা তৈরি করেছিল আমাদের মেজরিটি পপুলেশন। তো এখানে, এবং আমরা জানি যে জঙ্গিবাদের নামে কত নিরপরাধ মানুষকে অত্যাচার করা হয়েছে। জঙ্গিবাদের নামে দরিদ্র মানুষদের ধরে এনে গুলি করে মেরে ফেলা হয়েছে, এবং পরে বলা হয়েছে তারা ইনকাউন্টারে মারা হয়েছে। দুটো ন্যারেটিভ তৈরি করেছিল বিগত সরকার। একটা ন্যারেটিভ ছিল সোকল ইসলামিক টেরোরিস্টদের বিরুদ্ধে লড়াই করা, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই, এটা একটা ন্যারেটিভ। আর দ্বিতীয় ন্যারেটিভ ছিল 1971-এর যুদ্ধাপরাধের বিরুদ্ধে লড়াই করা। এবং দুটো ন্যারেটিভেই অ্যাকচুয়ালি টার্গেট করা হয়েছিল মেজরিটি মুসলিম কমিউনিটিকে। তো সুতরাং তার বিরুদ্ধে মানুষের মধ্যে একটা ক্ষোভ জেগে উঠছিল ইসলামোফোবিয়ার বিরুদ্ধে, এবং ক্ষোভ জেগে উঠতে উঠতে এক সময় ইয়াং ছেলেদের মধ্যে এটা বিস্ফোরিত হয়। So it was also an Islamic revolution. Number 3, very interesting, এটা খুব একটা দেখা যায় না অন্যান্য রেভলিউশনের বেলা, it was also a nationalist revolution. ন্যাশনালিস্ট রেভলিউশন কিভাবে? এটা হলো যে বিগত 15 বছরে আমরা জানি বিগত সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির হাতে সমর্পণ করেছিল। কারণ বিগত সরকার মনে করেছিল যে দিল্লি যদি তার পাশে থাকে তাহলে এই সরকার অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। জনগণের অধিকারের কোনো প্রশ্ন ওঠে না, ভোটাধিকার নাই। আমাদের দেশে 2008 সালের পরে এতগুলো বছর ধরে ইয়াং ছেলেরা ভোটই দিতে পারে নাই। তার মানে 2008-এর পরে আজকে 2025, 17 বছর ধরে বাংলাদেশের ইয়াং ছেলেরা ভোট দিতে পারে। তার মানে লাস্ট যে ভোট দিয়েছে তার বয়স এখন 18 আর 17, 35 বছর। 35, সুতরাং 35 বছরের নিচের জনগোষ্ঠী বাংলাদেশে, যে খুব ভেরি ইন্টারেস্টিং, 35 বছরের নিচের জনগোষ্ঠী ভোট দিতে পারে। অদ্ভুত ব্যাপার একটা বাংলাদেশে তৈরি করা হয়েছিল, এবং এটা তৈরি করা হয়েছিল বিশেষত ভারতের স্বার্থে তৈরি করা হয়েছিল। ভারতকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল, ভারতের যা যা চাহিদা ছিল বাংলাদেশের কাছে সব চাহিদা পূরণ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের কোনো স্বার্থ না দেখে। ন্যাচারালি ইয়াং পিপল, যারা তরুণ সমাজ, তরুণরা বাংলাদেশে, তারা বাংলাদেশের এই যে লুণ্ঠিত সভরেন্টি, পুরোপুরি স্বাধীনতা না বললেও আমি যদি বলি রাষ্ট্রের যে সভরেন্টি, এই সভরেন্টিটাকে তারা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আবু সাইদের আত্মত্যাগটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের এই বিপ্লবে। কেন গুরুত্বপূর্ণ ছিল? তার আগেও কিন্তু শহীদ হয়েছে, তারপরেও শহীদ হয়েছে, তারপরে আরো বেশি শহীদ হয়েছে, কিন্তু আবু সাইদের আত্মত্যাগটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ হচ্ছে যেভাবে সে জীবন দিয়েছে, দুহাত প্রসারিত করে পুলিশের বন্দুকের মধ্যে দাঁড়িয়ে থেকে সে এক ধরনের চ্যালেঞ্জ করেছে ফ্যাসিস্ট রেজিমকে, যে আমার মৃত্যু ভয় নাই, এবং আমার মৃত্যু ভয় যেহেতু নাই, তোমার পুলিশের বন্দুককে আমি পরোয়া করি না। এবং ওই মুহূর্তের তার যে হিরোইজম, দ্যাট আইকনিক ছবি, এর ফলে হয়েছে কি, আমি যেটা মনে করি 16 তারিখের পরে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে ভয়টা চলে গেছে। এই যে ভয়টা চলে যাওয়া, কারণ একটা ফ্যাসিস্ট রেজিম সরকারের টিকে থাকে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে, সেই ভয়ের সংস্কৃতিকে এক আবু সাইদ উড়িয়ে দিয়েছিল। আমি টেলিভিশনে দেখছিলাম একটা বাচ্চা ছেলে, 7-8 বছর বয়স, সে তার মাকে নিয়ে রাস্তায় নেমেছে 16 তারিখের পরে। তো তাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে তুমি কেন রাস্তায় নেমেছো? আর 7-8 বছর বয়স, ও রাস্তায় কি জন্য নেমেছে?
জবাবটা খুব ইন্টারেস্টিং ছিল। সে বলেছিল যে আমি রাস্তায় নেমেছি কারণ ওরা আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে খুন করেছে, আমার ভাইকে গুলি করেছে। আমি জানি না ছেলেটা কোথায়। তো ছেলেটাকে জিজ্ঞেস করলো, তোমার ভাইকে গুলি করেছে, তোমার ভাইকে? বললো, আমার ভাই আবু সাইদ। এটা কারণ একটা বয়ানের যুদ্ধ ছিল, একটা বয়ান দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, ছোট করে রাখা হচ্ছিল। সেই বয়ানের মধ্যে একটা বয়ান ছিল যে ভারতের কাছে আমরা ঋণী, স্বাধীনতার জন্য আমরা ভারতের কাছে ঋণী। এই একটা বয়ান দিয়ে আমাদেরকে জেনারেশনের পরে জেনারেশন দুর্বল করে রাখা হয়েছিল। কারণ 71-এর যে মুক্তিযুদ্ধ ছিল, সেই যুদ্ধটাকে আমরা যদি দেখি, তো ভারত আমাদেরকে কোনো দয়া করে নাই, সাহায্য করে। ভারত তার জিও পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য আমাদেরকে হেল্প করেছে। কারণ ভারতের টার্গেট ছিল পাকিস্তান ভেঙে ফেলা। সেখানে আবার ভারতের একটা মিস্টেক হয়েছে, সেটাতে আমি একটু পরে আসি। টার্গেট ছিল পাকিস্তান ভেঙে ফেলা, পাকিস্তানকে উইকেন্ড করে ফেলা। কারণ ভারত সবসময় চেয়েছিল সাউথ এশিয়ার উপরে নিজের হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করবে। সেখানে পাকিস্তান ওয়াজ চ্যালেঞ্জিং ইন্ডিয়া সবসময়। সেই জন্য ওরা মনে করেছিল পাকিস্তান ভেঙে নিতে পারলে সেই হেজেমনিক কন্ট্রোলটা পুরো রিজিয়নের উপরে তাদের সেটা এস্টাবলিশ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান ভেঙে দিয়ে দুটো লস হয়েছে। একটা হচ্ছে যে কিছু বছর পরে পাকিস্তান আবার অ্যাটমিক পাওয়ার হয়ে গেছে। 1998 সালে যখন পাকিস্তান পারমাণবিক বোমা ফাটিয়ে ফেললো, তখন কিন্তু পাকিস্তান এক ধরনের, এটাকে বলে প্যারিটি, এক ধরনের প্যারিটি তৈরি করে ফেললো, এক ধরনের বাইপোলার প্যারিটি তৈরি করে ফেললো এখানে। কারণ যখন একটা রাষ্ট্র অ্যাটমিক পাওয়ার হয়ে যায়, সেই রাষ্ট্রকে আর আক্রমণ করা যায় না। যে জন্যে ইন্ডিয়া ইচ্ছা করলেও পাকিস্তান আর আক্রমণ করতে পারছে না। এবার 4 দিনের, এটা যুদ্ধ না, 4 দিনের এক ধরনের ধাক্কাধাক্কি হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। তারপরে কিন্তু ইন্ডিয়া বাধ্য হলো সিজফায়ার করবার জন্য। কারণ মাথার মধ্যে ইন্ডিয়া সবসময় আছে যে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম আছে। এটা এক ধরনের ট্রানজেকশন ছিল বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। ট্রানজেকশনে কোনো কৃতজ্ঞতার কোনো ব্যাপার নাই, ট্রানজেকশন হচ্ছে লেনদেনের ব্যাপার। সুতরাং এই যে কথাটা, আমি এটাকে কোনোদিন অ্যাকসেপ্ট করি নাই যে ভারত আমাদের উপকার করেছিল 1970। ভারত নিজের উপকার করেছে, আমরা আমাদের উপকার করেছি। সো ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ কমার্শিয়াল ট্রানজেকশন। সো কমার্শিয়াল ট্রানজেকশনে ভারতও আমার কাছে ঋণী টাকার দরকার নাই, আমারও ভারতের উপরে ঋণী টাকার দরকার নাই। তাহলে এই যে একটা বয়ান, এই বয়ানটাকেও ভেঙে দিয়েছে এই জুলাইয়ের বিপ্লব। কারণ আমি বলতে পারি আপনাদেরকে যে আপনাদের বয়সে, আপনারা যে বয়সে আছেন সেই বয়সে তার থেকে কম ছিল যখন স্বাধীন হয়। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তো আপনাদের থেকে আর একটু কম হবে আমার বয়স তখন। তারপরেও তো তখন থেকে যে বাংলাদেশ আমি দেখেছি, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে এতটা ন্যাশনালিজম আমি আর কখনো দেখি নাই গত 52 বছর। এতটা স্ট্রং ন্যাশনালিস্টিক ফিলিং আমি এই প্রথম বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এই ন্যাশনালিস্টিক ফিলিং এর মাধ্যমে একটা কালচারাল ওয়ারে আমরা জিতে গেছি। তারপরে দ্বিতীয় আর একটা বলি, যে সেই বিখ্যাত স্লোগান, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দ্যাট ওয়াজ অলসো এ কালচারাল ফাইট। কারণ এই বয়ান, এই রাজাকারের বয়ান দিয়ে কিন্তু বাংলাদেশের বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীকে এক ধরনের হীনমন্যতার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। কারণ ভারতের বিরুদ্ধে কিছু বললেই, আওয়ামী লীগের কিছু বললেই আপনি রাজাকার। এটা আরেকটা তুলনা দেই, বিশ্ব পলিটিক্সের থেকে একটা তুলনা দেই, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলেন, তাহলে আপনাকে বলবে অ্যান্টিসেমাইট, আপনি অ্যান্টিসেমাইট। আপনি কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সমালোচনা করছেন, তার জুলুমের সমালোচনা করছেন, কিন্তু আপনাকে বলা হবে আপনি ইহুদি বিদ্বেষী। এটা এক ধরনের ন্যারেটিভ। এই ন্যারেটিভটা তৈরি করে ইম্পেরিয়াল পাওয়াররা, এটা তৈরি করে জনগণকে দাবিয়ে রাখবার জন্য এই ধরনের ন্যারেটিভ তৈরি করে। তো বাংলাদেশেও কিন্তু রাজাকার ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এইটার জন্যই, যাতে বাংলাদেশের জনগণকে সারা জীবনের জন্য ইন্ডিয়া কন্ট্রোল করতে পারে। সেই ন্যারেটিভটাকে এক অসাধারণ স্লোগানের মাধ্যমে এই ন্যারেটিভটাকে ভেঙে চুরমার করে দিয়েছে জুলাই বিপ্লবীরা। তো সুতরাং এই বিপ্লবের মনে হয় যেন 36 জুলাই মাত্র 36 দিনের ঘটনা, কিন্তু এটা অনেক ব্যাপক।
এবং এই যে ফিলোসফিটা, দ্য পলিটিক্যাল ফিলোসফি অফ দ্য রেভলিউশন আমি যেটাকে বলি, এই পলিটিক্যাল ফিলোসফি অফ দ্য রেভলিউশন নিয়ে প্রচুর লেখালেখি হওয়া দরকার, প্রচুর একাডেমিক চর্চা হওয়া দরকার, ডিসকোর্সে আসা দরকার যে হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল ফিলোসফি অফ জুলাই রেভলিউশন। তো আমার মনে হয় আপনারা এগুলো করবেন। ইউ আর অল ইয়াং পিপল, আমরা তো বুড়ো হয়ে গেছি, তো আপনারা যারা ইয়াং আছেন তারা করবেন। এখানে ইয়াং টিচাররা আছে, ইয়াং স্টুডেন্টরা আছেন, সো দিস উইল বি এ গুড থিং। আচ্ছা, কালচারালি আমি আপনাদেরকে আর একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো আপনারা ক্ষুদিরামের নাম তো শুনেছেন না? আপনাদের ক্ষুদিরামের নাম নিশ্চয়ই অনেকে শুনেছেন। ক্ষুদিরাম ওয়াজ দ্য হিরো ফর দ্য বেঙ্গলি মুসলিম, বেঙ্গলি হিন্দু, সরি, বেঙ্গলি হিন্দুর জন্য, বাঙালি হিন্দুর জন্য ক্ষুদিরাম একটা হিরো। কেন হিরো? আপনারা 1910 সালে সে স্বদেশী মুভমেন্ট করেছিল। স্বদেশী মুভমেন্টে কি ছিল? স্বদেশী মুভমেন্টে ছিল আজকে আমরা যাকে বাংলাদেশ বলি, সেই সময় বেঙ্গলকে ভাগ করে দুটো বঙ্গভঙ্গ যেটাকে বলে ভাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার, ঔপনিবেশিক সরকার। কারণ আমরা পশ্চাৎপদ ছিলাম। মুসলমানরা যদিও তাদের কি বলে তাদের জনসংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা সব দিকে পিছিয়ে ছিলাম। তো ব্রিটিশ সরকার মনে করলো যে এটাকে যদি ভাগ করে দেওয়া যায় এবং নতুন একটা প্রদেশ তৈরি করা যায় বাংলা এবং আসাম নিয়ে, পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে, ওটা আর একটু সাইজ বড় ছিল, যেটা হয় নাই পরবর্তীতে। পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যদি একটা প্রভিন্স করা যায় তাহলে সেখানে উন্নয়ন হবে, আমাদের ইউনিভার্সিটি হবে, লেখাপড়া হবে, মানুষজন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এই কারণে তারা ভেঙেছিল। কিন্তু বাঙালি হিন্দুরা এটার প্রতিবাদ করে, বিশেষত কলকাতার হিন্দুরা। এটা প্রতিবাদের একটা কারণ ছিল। তারা মনে করেছিল, কারণ কলকাতার হিন্দুদের জমিদারি ছিল ইস্ট বেঙ্গলে, তো তারা মনে করেছে যে যদি এটা আলাদা হয়ে যায় তাহলে আমাদের জমিদারির উপরে আমাদের কন্ট্রোল থাকবে না। এবং কলকাতার হিন্দু জমিদার যারা ছিল তাদের ইনকাম সোর্স ছিল ইস্ট বেঙ্গলের জমিদারি। এখান থেকে টাকা পয়সা নিয়েই তারা খুব বাবুগিরি করতো আর কি, কলকাতার বাবুরা। তো তারা তখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে, এবং সেই আন্দোলনকে যেটা ব্রিটিশরা সন্ত্রাসবাদী আন্দোলন বলতেন, সেই আন্দোলনকে। এবং সেই আন্দোলনে ক্ষুদিরাম নামে এক ছেলে, ইয়াং ছেলে, সে বোমা মারে। সে ভেবেছিল সে বোমা মারছে একজন বেঙ্গলের গভর্নরের উপরে বোমা মারছে, কিন্তু এটা একটা সাধারণ ডাক্তার বোধহয় ব্রিটিশ, তার গাড়িতে গিয়ে বোমা পড়ে সেই লোকটি মারা যায়। তো মারা যাওয়ার পরে তার বিচারে ফাঁসি হয়ে যায় সেই সময়। বাট দেন ক্ষুদিরাম বিকেম দ্য হিরো, আইকনিক হিরো। এবং ক্ষুদিরামকে নিয়ে সিনেমা হয়েছে, নাটক হয়েছে, পরবর্তীতে গান হয়েছে। ক্ষুদিরামের নামে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান আছে, আমরা এগুলো ছোটবেলায় অনেক শুনেছি। কি গানটার লাইনটা, পুরো প্রথম লাইনটা ভুলে গেছি। কি হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী, মাঝখানের একটা লাইন ছিল প্রথম, একবার যেতে প্রথম লাইনটা ভুলে গেছে। যাই হোক, তো এই গান একটা ওদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য একটা আইকনিক গান। আমি মনে করি এরকম আমাদের নেতাদের, আমাদের যে জুলাই বিপ্লবের যারা নায়ক ছিল তাদেরকে দিয়ে গান রচিত হতে হবে, কবিতা রচিত হতে হবে। কারণ গান কবিতার মাধ্যমে কিন্তু সংস্কৃতি বেঁচে থাকে। এবং আমি সবসময় মনে করি যে গান কবিতা মোর পাওয়ারফুল বড় বড় আর্টিকেল, বড় বড় প্রবন্ধ, বড় বড় বই লেখার চেয়ে। কারণ ইদানিং তো আবার বই পড়ার অভ্যাস আমাদের কমে যাচ্ছে। তো সেইখানে আমি আশা করব যে ভবিষ্যতে এদের স্মৃতি বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি আমাদের বাড়াতে হবে। এবং তাহলে আমাদের যে কালচারাল মুভমেন্ট যেটা চলছে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে, সেটা ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো।